আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের গণিতের একটা ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে সংখ্যা নিয়ে প্রথমে, আর সংখ্যার মধ্যে শুরু করব কোন সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে 0। প্রথমে 0 থেকে শুরু করি। তো আর আমরা শূন্যের বিভিন্ন ব্যবহার প্লাস শূন্যের ধর্ম, শূন্য কী কী সংখ্যার মধ্যে পড়ে সেগুলো আমরা আলোচনা করব। আর ভিডিওটা আপলোড করা হবে ফেসবুকে 2টা পেজে, একটা হচ্ছে ম্যাথ স্কুল আর হচ্ছে বিসিএস ম্যাথ অ্যান্ড সায়েন্স, আর ইউটিউবে হচ্ছে আমার চ্যানেল হচ্ছে প্রকাশ বিশ্বাস। তো এটার মধ্যে আপনারা এর পরবর্তী ভিডিওগুলো পাবেন। তো আজ আমরা শূন্য নিয়ে কথা বলবো। তো শূন্য গণিতে আসার আগে বলতে গেলে গণিত অসম্পূর্ণই ছিল। প্রথম শূন্য সম্পর্কে ধারণা দেন ভারত উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট। কিন্তু তিনি শুধু বলে গেছেন, কিন্তু সংখ্যা হিসেবে গণিতে তিনি করে যাননি। সংখ্যা হিসেবে গণিতে যিনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছে শূন্যকে, সে হচ্ছে ব্রহ্মগুপ্ত। আর শূন্য মানে কি? শূন্য মানে হচ্ছে কি খালি বা কিছুই না। শূন্য মানে খালি বা কিছুই না। এখন আমরা শুরু করি। শূন্য কি সংখ্যার মধ্যে পড়ে? প্রথমে আসি যে শূন্য কি অঙ্ক নাকি সংখ্যা? শূন্য আসলে অঙ্ক সংখ্যা দুইটার মধ্যেই পড়ে। 0 21 তার মানে কি অঙ্ক প্লাস হচ্ছে সংখ্যা। শূন্যকে নিরপেক্ষ বা সাহায্যকারী অঙ্ক বলা হয়। নিরপেক্ষ বা সাহায্যকারী অঙ্ক বলা হয়। তাহলে সংখ্যার মধ্যে প্রথম আসি, এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? শূন্য আসলে ধনাত্মকও না ঋণাত্মক না, কোনো একটা না। ওই যে কিছুক্ষণ আগে বললাম নিরপেক্ষ, আচ্ছা সেটাই দেখি। ধনাত্মক কোনগুলোকে বলে? পজিটিভ বলা হয় যেগুলো শূন্যের চেয়ে বড়, সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক কোনগুলো? যেগুলো শূন্যের চেয়ে ছোট। এসব সংখ্যাগুলো বললাম এক্স যদি কি শূন্যের চেয়ে বড় হয়, তার মানে বলতে পারবো এক্স হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবং সংখ্যা ধরলাম এটা যদি শূন্যের চেয়ে ছোট হয়, তার মানে এক্স তখন এসে ঋণাত্মক সংখ্যা। কিন্তু শূন্য তো কি শূন্যের থেকে শূন্যের মাধ্যমে এই দুইটা নির্ণয় করা হয়। তাহলে শূন্য জিনিসটাই শূন্যকে বলা হয় নিরপেক্ষ বা অঋণাত্মক। জিনিসটা হচ্ছে এরকম যে অনেক সময় আপনাদের দুই বন্ধুর মধ্যে কি ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে তখন বলে না যে সত্যি করে বলতো কার কথাটা ঠিক, আমার না ওর। তখন আপনি বিবেচনায় পড়ে যান, সিদ্ধান্তহীনতায় ভুগেন যে আমি কী করবো, ওর কথা বলবো ওর কথা বলবো। তখন এর যদি পক্ষ নেন তাহলে অন্যজন রাগ করবে, ওর পক্ষ নিলে অন্যজন রাগ করবে। তখন আপনি কি বলেন যে আমি কেউই নাই, আমি ভাই শুনি নাই, আমি নিরপেক্ষ। ঠিক তার মানে কি এর দলেও নাই ওর দলেও নাই। ঠিক একই রকম শূন্য হচ্ছে ধনাত্মকের মধ্যেও নাই ঋণাত্মকের মধ্যেও নাই। তাহলে শূন্য কি নিরপেক্ষ সংখ্যা। 3 শূন্য কি বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা? বাস্তবের মধ্যে পড়বে না অবাস্তবের মধ্যে পড়বে? তার আগে আমরা একটু জেনে নেই বাস্তব কোনগুলো অবাস্তব কোনগুলো।
অবাস্তব কোনগুলো? ঋণাত্মক সংখ্যার বর্গমূলগুলোকে অবাস্তব বলা হয়, এরকম -1, -2, এরকম -20। তার ঋণাত্মক সংখ্যাগুলোর যেগুলো বর্গমূল সেগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা। আমরা তো কিছুক্ষণ আগে জানলাম শূন্য কি ঋণাত্মক সংখ্যা না, সুতরাং এটা অবাস্তবের মধ্যে পড়বে না। আর বাস্তবের সংজ্ঞা দেওয়া যায় অবাস্তব ব্যতীত সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু অবাস্তবের মধ্যে পড়ে নাই, তার মানে বাস্তব সংখ্যা। 4 তারপরে বাস্তবের একটা সংজ্ঞা দেওয়া যায় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা। তো এখানে আমরা মূলদের মধ্যে দেখি তো কোনটা পড়ে, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? বলেন তো আপনারা যে শূন্য কোনটার মধ্যে পড়বে, মূলদ না অমূলদ? আচ্ছা, তা আগে আমরা জেনে নেই যে কি মূলদ সংখ্যার সংজ্ঞা কি আর অমূলদ সংখ্যার সংজ্ঞা কি। মূলদ সংখ্যা হচ্ছে সেগুলো যাদেরকে দুইটি সংখ্যার পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ যেরকম p/q। আর অমূলদ সংখ্যা যেগুলোকে দুইটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাবে না। এখানে আমরা শূন্যকে কি শূন্যকে 0/2 লিখতেই পারি, 0 আসে, বা 0/1 লিখতেই পারি, একই কথা। শূন্য লেখা যে কথা, 0/1 লেখা একই কথা। তো আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাইতেছে, তাহলে আমরা বলতে পারি যে শূন্য হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে অমূলদ সংখ্যা নয়। 5 শূন্য কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা? শূন্য পূর্ণ না ভগ্নাংশ? পূর্ণ সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা, যেগুলোর কি নিচে 1 আছে। মূলদ সংখ্যার যেগুলো নিচে 1 আছে সেগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়, এরকম -2, -3। দেখেন নিচে মনে মনে 1 আছে, 2, 3, ঠিক তেমনই শূন্যর নিচেও মনে মনে 1 আছে। এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তার মানে শূন্য কোন সংখ্যার মধ্যে পড়তেছে? পূর্ণ সংখ্যা। দশমিক সংখ্যা নয়, ভগ্নাংশ বা দশমিক নয়, কারণ ভগ্নাংশ থাকলে কি নিচে লব এবং কি পরের মতো কি থাকবে। ভগ্নাংশ থাকলে আবার দশমিকের থাকতে গেলে কি শূন্যর পরে পয়েন্ট থাকতে হবে, কিন্তু দশমিকের পর যদি সবগুলো শূন্য হয় না লেখা ভালো, কারণ দশমিকটা তখন থাকে। তার মানে দশমিকের সংখ্যার মধ্যে পড়লো না, ভগ্নাংশের মধ্যে অর্থাৎ ভগ্নাংশের মধ্যে পড়লো না, অর্থাৎ শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের সংখ্যা নয়। তারপর আমরা বলতে পারি যে 5 পর্যন্ত পেলাম, 6 যে শূন্য কি স্বাভাবিক নাকি জটিল? স্বাভাবিক সংখ্যা কোনগুলো আর জটিল সংখ্যা কোনগুলো বলেন তো? স্বাভাবিক না জটিল কোনটা? স্বাভাবিক কোনগুলো? যেগুলো আমরা কি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড মানে কি, যে ধনাত্মক সংখ্যাগুলো 1, 2 কিন্তু অখণ্ড, মানে কি পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3। আসলে এগুলোকে স্বাভাবিক সংখ্যাকে এন্ডার প্রকাশ করা হয় এইভাবে। আর জটিল সংখ্যা হচ্ছে কি, যেটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব অংশ মিলিত অংশ। জটিল সংখ্যা কোনটা? যেখানে বাস্তব থাকবে প্লাস অবাস্তব থাকবে। অবাস্তব বাস্তব এবং অবাস্তব দুই অংশই থাকবে সেখানে। যেহেতু শূন্য অবাস্তব অংশের মধ্যে পড়ি না, তার মানে কি
জটিল সংখ্যার মধ্যেও পড়বে না। আর স্বাভাবিক সংখ্যার মধ্যে বললাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 সংখ্যা 5 6, তার মানে কি স্বাভাবিক সংখ্যার মধ্যে কি পড়তেছে? না, পড়তেছে না। তার মানে স্বাভাবিক সংখ্যা নয়, জটিল সংখ্যাও নয়। 7 নম্বর আসি জোড় সংখ্যা, জোড় সংখ্যা। আচ্ছা, তার আগে মৌলিক আর এই যৌগিকের মধ্যে বলে নিই, মৌলিক না যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই, মানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হইতে গেলে দুইটাই হইতে হবে, দুইটা হবে। এবং যৌগিক সংখ্যা হচ্ছে কি ওই এই দুইটা সংখ্যা ব্যতীত একাধিক সংখ্যা। তাহলে দেখুন, মৌলিক শূন্যর মধ্যে কি 1 দ্বারা ভাগ যায় এবং ওই সংখ্যা শূন্যকে শূন্য দিয়ে একটু ভাগ যায় না। এটা পরে বলবো শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে কি হয়, এটা পরে এক সময় বলবো। কিন্তু আরেকভাবে বলা যায় যে কি, দেখেন যে শূন্যর সাথে আমি যদি 1 গুণ করি তাহলেও শূন্য, শূন্যর সাথে 2 গুণ করলেও শূন্য, শূন্যের সাথে 5 গুণ করলেও শূন্য। তার মানে কি শূন্যের সাথে অনেক কিছু গুণ করা যাইতেছে, ঠিক আছে। তার মানে শূন্যকে ভাগ ওই দ্বারা কি অনেক কিছু দ্বারাই ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। ভাগের ভাবে দেখলে শূন্যকে 5 দ্বারা ভাগ করা যায় শূন্য, শূন্যকে 3 দ্বারা ভাগ করা যায় শূন্য পাওয়া যায়। অনেকগুলো দেখা যাইতেছে, উৎপাদক দেখা যাইতেছে। মৌলিকের মধ্যে পড়বে না, এটা যৌগিকের মধ্যেও পড়বে না। লাস্ট 8 নম্বর, শূন্য কি জোড় না বেজোড়? আচ্ছা বলেন তো, জোড় বেজোড় এর মধ্যে কোনটা পড়বে, জোড় না বেজোড়? আচ্ছা, জোড় সংজ্ঞা কি? যে জোড় সংখ্যার সংজ্ঞা জানি আমরা, যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেগুলোকে দেখি। শূন্যকে 2 দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারি, তার মানে এটা জোড় সংখ্যা বলতে পারি। এই এক প্রমাণ। এছাড়াও যদি আরও প্রমাণ বলা যায়, 2 নম্বর প্রমাণ বলা যায় যে কোনো সংখ্যার শেষে একক স্থানে যদি জোড় থাকে তাহলেও সেটা জোড় হয়, যদি বেজোড় থাকে বেজোড় থাকুক। যে কোনো সংখ্যা, মনে করেন 5, আমি 5-এর পরে যদি আমি 2 দিই তাহলে জোড় হয়ে যাবে, 5-এর পরে বেজোড় দিলে বেজোড় হয়ে যাবে। অথবা যে কোনো সংখ্যা ধরেন, অথবা কি 6-এর পরে আমি 1 দিলে জোড়, 6-এর পরে 2 দিলে জোড়, অর্থাৎ বেজোড় দিয়ে বেজোড় পাচ্ছি, জোড় দিলে জোড় পাচ্ছি। আমরা কিন্তু 6-এর উপরে 0 দিলে 60 মানে কি 60, এটা কিন্তু জোড় সংখ্যা। তা মানে বলতে পারি শূন্য কি ছিল, জোড় ছিল। সে হিসেবে বলা যায় শূন্য জোড় ছিল। আরেকভাবে বলা যায় লেখচিত্রের মাধ্যমে। 3 নাম্বার, যে শূন্য কিভাবে জোড় সংখ্যা। 0 1 2 3 4 -1 -2 -3 -4। দেখেন বেজোড় সংখ্যাগুলো কি 3 1 -1 -3, একটার পর পর আসতেছে ওই সংখ্যা, ঠিক এটার পর পর আপনি দেখেন 4 2 2-এর পর কি 0 আসতেছে, তার মানে শূন্য কি পড়তেছে জোড় সংখ্যার মধ্যে। 0-র পরে 2 পড়তেছে, আবার -2 পড়তেছে, -4 পড়তেছে, অর্থাৎ শূন্যটা কিসের মধ্যে পড়ে, জোড়ের মধ্যে পড়ে। এক্ষেত্রেও আমরা বলতে পারি শূন্য জোড় সংখ্যা। তার মানে জোড় সংখ্যা শূন্য, বেজোড় সংখ্যা। তার মানে আমরা 8 ধরনের শিখলাম, জিনিস শিখলাম যে শূন্য কি কির মধ্যে হতে পারে। আমরা এই 8 ধরনের এগুলো আমরা আবার দেখি। ফিনিশিং কি করলাম, তার মানে শূন্য কির মধ্যে পড়লো। প্রথম হচ্ছে এটা অঙ্ক বা অঙ্ক প্লাস প্লাস একটা সংখ্যা পড়লাম।
2 নাম্বার পড়ছিলাম বাস্তব এবং অবাস্তব, তার মধ্যে পড়ছিল বাস্তবের মধ্যে 2 নাম্বার পড়ছিলাম। আচ্ছা যাই হোক, 3 নাম্বার আমরা পড়লাম ধনাত্মক এবং অঋণাত্মকের মধ্যে কোনোটাই না, ধনাত্মক না অঋণাত্মক। আচ্ছা, বাস্তবের মধ্যে ছিল, অবাস্তবের মধ্যে ছিল না, ধনাত্মকের মধ্যেও ছিল না, ঋণাত্মকের মধ্যেও ছিল না। 4 নাম্বার আমরা কি করছি, পূর্ণ মূলদ এবং অমূলদ। মূলদর মধ্যে কি এর মধ্যে পড়ছে, মূলদের মধ্যে পড়ছে, অমূলদ নয়। 5 নাম্বার পূর্ণ সংখ্যার মধ্যে মূলদ ভগ্নাংশ মধ্যে নয়। 6 নাম্বার স্বাভাবিক বিকের মধ্যেও না, জটিলের মধ্যেও না। 7 নাম্বার পড়ছি যে মৌলিকের মধ্যেও নয়, যৌগিকের মধ্যেও নয়। 8 নাম্বার পড়লাম জোড় এবং বেজোড়। এই দুটোর মধ্যে কি পড়লাম, দূরে পড়ছিলাম, বেজোড়ে না। এই কয়টা জিনিস আমরা পড়লাম। এখন পড়ব হচ্ছে শূন্যের ধর্ম, যে শূন্য কিরকম আচরণ করে, শূন্য কিরকম আচরণ করে। শূন্যের আমরা ধর্ম পড়ব। ধর্ম মানে শূন্য কেমন কেমন আচরণ করে। 1, কোনো সংখ্যার সাথে যদি নাকি যোগ বা বিয়োগ করি, কোন মানে কোনো পরিবর্তন হয় না। দেখেন আমি x এর সাথে 0 যোগ করলাম, x এর মানের কোনো পরিবর্তন হবে না। যেরকম 5 এর সাথে আপনি 0 যোগ করেন, 5ই হবে। একই রকমভাবে বিয়োগ করলেও মানের কোনো পরিবর্তন হবে না। আমি যদি 5 থেকে 0 বিয়োগ করি, 5ই হবে। 3 নাম্বার গুণ, কোন সংখ্যার সাথে গুণ করে দিলে সেটাকে 0 বানিয়ে দেয়। এরকম মনে করেন 5 এর সাথে আমি 0 গুণ করলাম, 0। 4 নাম্বার ভাগ, এটাই আমরা যদি 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আনসার 0। এই কিছুক্ষণ আগে 0কে 3 দ্বারা ভাগ করলে কি 0। কিন্তু যদি উল্টো হয়, কোনো সংখ্যাকে আমরা যদি 0 দ্বারা ভাগ করি, কোনো সংখ্যাকে আসলে 0 দ্বারা ভাগ করা যায় না, এটাকে বলা হয় কি অসংজ্ঞায়িত। কিন্তু মনে রাখতে হবে, কিন্তু 0/0 এইটা হচ্ছে অনির্ণীয়, এটা নির্ণয় করা যায় না। একদিন কোনটা অসংজ্ঞায়িত কোনটা অনির্ণীয় জিনিসগুলো নেক্সট টাইম ভিডিওতে দেখাবো। 6 নাম্বার পাওয়ার হিসেবে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দিই, সে হয়ে যায় 1। এমনি চিন্তা করুন, আপনার যদি কোনো পাওয়ার না থাকে, আপনি একা, আপনার পাওয়ার আছে, মানুষ আছে, দেখবেন যে আপনার অনেকই, আপনি আর কেউ নাই মানে আপনি একা, আপনার পাওয়ার 0 মানে আপনি একাই। বাস্তব উদাহরণ, তার কোনো কিছু পাওয়ার 0 একটা 1, কিন্তু 0-এর পাওয়ার 0 এটাও অনির্ণীয়। লব
শূন্যের মান, এটাও অনির্ণীয়। পরে এক সময় দেখাবো সবগুলো কোনটা অনির্ণীয়, কিভাবে, কেন। বা লন শূন্য, এটাও অনির্ণীয়। এই ছিল শূন্যের ধর্ম বা ব্যবহার। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রথমে শূন্য কি কি ধরনের সংখ্যার মধ্যে পড়বে আর কোন সংখ্যাগুলোর মধ্যে পড়বে না সেগুলো শিখলাম। তারপর শূন্যের ব্যবহার, ধর্ম শেখা হলো। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে লেগেছে। যদি উপকার মনে হয়, যদি আপনাদের উপকার মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনারা সাজেস্ট করবেন কোন ভিডিও চান বা কেমন হলো আর আমাদের প্রবলেমগুলো। আর শেয়ার করবেন হচ্ছে এই জন্য যে আপনিও জানুন, প্লাস আপনার বন্ধু সেও যাতে জানতে পারে। নলেজ ছড়িয়ে দিন, জ্ঞানকে সীমাবদ্ধ করে না। নিজেও জানুন, অন্যকেও জানার সুযোগ দিন। সো ভালো থাকবেন আপনারা। আর নেক্সট এই সংখ্যা বিচিত্র পরে আপনারা কী ধরনের ভিডিও চান তা জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।